হ্যাঁ, তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেম বা ব্লাড সার্কুলেশন সিস্টেমের রোগগুলো কি কি? একটা হলো হাইপারটেনশন, একটা হলো হাইপোটেনশন। 3 নম্বর দেখেন, আমরা কিন্তু শর্ট কোর্সে এগুলো নিয়ে বেশি আলোচনা করব। এই সিস্টেমে কিন্তু আরো অনেকগুলো রোগ আছে। সেই রোগগুলো কি কি? সেই রোগগুলো হলো, একটা হলো অ্যানজাইনা প্যাক্টোরিস। অ্যানজাইনা প্যাক্টোরিস হলো হার্টের যে প্রাথমিক পেইনটা হয় ওটাকে বলা হয় অ্যানজাইনা প্যাক্টোরিস। এটা লিখে রাখেন কমন যেগুলো, অ্যানজাইনা প্যাক্টোরিস। আচ্ছা, এরপর দেন হার্ট ব্লক, হ্যাঁ, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, মায়োকার্ডিয়াল ইনফারকশন, হার্ট ফেইলিউর, আমরা এত কিছু পাবো না, পাবো হলো হাইপারটেনশন, হাইপোটেনশন, হার্ট ফেইলিউর। এই কয়টা সম্পর্কে একটু আইডিয়া পাবো এবং সেই এবার হলো ঔষধে যাচ্ছি আমরা। তাহলে কি কি? হাইপারটেনশন, হাইপোটেনশন আর হার্ট ফেইলিউর, যেগুলো একদম কমন, যেটা না জানলেই নয় এই সিস্টেমের ভিতরে ঢুকলে। আর পরবর্তীতে অ্যানজাইনা প্যাক্টোরিস, হার্ট ব্লক কি, হার্ট অ্যাটাক কি, মায়োকার্ডিয়াল ইনফারকশন কি, আর এরকম অনেকগুলো কিছু আছে। বুঝছে? এবার আমরা আসি, রাইসন কি লেখছেন? আচ্ছা, হ্যাঁ, কি কি ডিজিজ? হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ, হাইপোটেনশন হলো নিম্ন রক্তচাপ, অ্যানজাইনা প্যাক্টোরিস হলো হার্টের পেইন। এটা হলো হার্টের পেইন, ACART, হার্টের পেইন, এটাকে বলা হয় অ্যানজাইনা প্যাক্টোরিস। হার্ট ব্লক, হার্ট যদি ব্লক হয়ে যায়, আর রক্তনালী ব্লক হয়ে যায়, আবার কন্ডাক্টিভ সিস্টেমও ব্লক হয়ে যায়, সেটা হলো হার্ট ব্লক। কিন্তু পরবর্তীতে দুই ধরনের পাবো, একটা হলো করোনারি ব্লক আর একটা হলো কন্ডাক্টিভ ব্লক, আর একটা হলো হার্ট অ্যাটাক। তারপরে হলো হার্ট অ্যাটাক হলো হার্টের একবারে কার্যকারিতা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়া, এটা হলো হার্ট। এরপরে মায়োকার্ডিয়াল ইনফারকশন, আর একটা হলো হার্ট ফেইলিউর। এতগুলো এই কয়টা পাবো না, পাবো হলো আমরা এই কয়টা 1, 2 আর 7। 1 নম্বর হলো হাইপারটেনশন, 2 নম্বর হলো হাইপোটেনশন, আর 3 নম্বর হলো হার্ট ফেইলিউর। এবার আমরা আসি একটা হাইপারটেনশন নিয়ে। হাইপারটেনশন কি? হাইপারটেনশন কি? হাইপারটেনশন হলো ব্লাড প্রেসার যদি নরমালের চেয়ে বেশি হয় তাকে বলা হয় হাইপারটেনশন। অ্যানসার লেখেন, ব্লাড প্রেসার নরমালের চেয়ে বেশি হলে তাকে হাইপারটেনশন বলে। ব্লাড প্রেসার নরমালের চেয়ে বেশি হলে তাকে হাইপারটেনশন বলে। এই হাইপারটেনশনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মাইল্ড হাইপারটেনশন, একটা মডারেট হাইপারটেনশন, আর একটা হলো সিভিয়ার হাইপারটেনশন। তাহলে হাইপারটেনশনকে আরো একটা আছে, সেটা হলো হাইপারটেনশন আর্জেন্সি। 4টে লেখেন। হাইপারটেনশন 4 ধরনের। হাইপারটেনশন 4 প্রকার। 1 নম্বর হলো মাইল্ড হাইপারটেনশন, মানে অল্প একটু রক্তচাপ হয়েছে কিন্তু সামান্য একটু বাড়িয়ে গেছে, ঠিক আছে। 2 নম্বর হলো মডারেট। মডারেট মানে কি? মানে মাঝারি ধরনের, হ্যাঁ, মডারেট হাইপারটেনশন। 3 নম্বর হলো সিভিয়ার। সিভিয়ার মানে তীব্র, মানে উচ্চ রক্ত বেশি বেশি বাড়িয়ে গেছে, ওইটা হলো সিভিয়ার হাইপারটেনশন। আর চতুর্থ যেটা, সেটা এই সিভিয়ারেরই একটা ফর্ম, একবারে লাস্ট ফর্ম, যা এমন একটা অবস্থা যখন রোগী যে কোনো মুহূর্তে স্ট্রোক করতে পারে। মানে আর কি হবে? উচ্চ রক্তচাপ হলে সমস্যাটা কি?
দেহে উচ্চ রক্তচাপ হচ্ছে অন্য কোনো সমস্যা নাই, সমস্যাটা হলো যে রক্তনালী ছিঁড়ে যায়। আর এই ঘটনাটা কোন জায়গায় ঘটে? ব্রেনে ঘটে। ব্রেনের রক্তনালীগুলো খুবই সূক্ষ্ম, ঠিক আছে? এই রক্তনালী যদি ছিঁড়ে যায় তাহলে ওখানে রক্তক্ষরণ ঘটে। এখানে রক্তনালী কেটে গেলে ছিঁড়ে গেলে রক্তক্ষরণ ঘটবে না? তাহলে ব্রেনেও এই ঘটনা ঘটে। ওটাকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক। স্ট্রোক ওটাকে বলা হয় স্ট্রোক। কি স্ট্রোক? হেমোরেজিক স্ট্রোক। যে স্ট্রোকে হেমোরেজ ঘটে অর্থাৎ রক্তক্ষরণের ফলে যে স্ট্রোক হয় ওটাকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক, বা আমরা ইংলিশ শব্দ ব্লিডিং স্ট্রোকও বলতে পারি, ব্লিডিং স্ট্রোক। তাহলে ওইটার নাম কি? ওইটা হলো হাইপারটেনশন আর্জেন্সি বা এমার্জেন্সি। এমার্জেন্সি মানে কি? জরুরি। আর্জেন্সি মানে জরুরি কিন্তু। তাহলে হাইপারটেনশন, বা এটা এভাবে লিখতে পারেন এমার্জেন্সি হাইপারটেনশন। এটা কিন্তু আঞ্চলিক, এটা আসলে বলে না এভাবে, উল্টেটা বলে হাইপারটেনশন এমার্জেন্সি বা হাইপারটেনশন আর্জেন্সি বলা হয়। ঠিক আছে, আপনারা লিখে নেন, মনে রাখতে সুবিধা হবে। এমার্জেন্সি হাইপারটেনশন, ঠিক আছে? তাহলে একটা মাইল্ড হাইপারটেনশন, মডারেট হাইপারটেনশন, সিভিয়ার হাইপারটেনশন আর হাইপারটেনশন এমার্জেন্সি। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সবচেয়ে ভূমিকা বেশি কোনটা? এমার্জেন্সি হাইপারটেনশন। যে রোগীটাকে হাসপাতালে নিয়ে যেতে শেষ হয়ে যাবে, জানতেছেন আপনি, যে কোনো মুহূর্তে শেষ হয়। তো এইখানে যদি আপনি ভূমিকা না রাখেন তাহলে আপনার এই কোর্স করার কোনো দরকার নেই, কোনো গুরুত্ব নেই। ধরেন এক সময় ছিল কেটে গেছে মানুষ, মারামারি করতে বেশি, কিন্তু আগের যুগের লোক মানুষ মারামারি করতো না, হ্যাঁ কাটাকাটি করতো, মারামারি করতে বেশি। হাত কেটে যেত, পা কেটে যেত, ওটা বুঝতেই পারতো না যে এইখানে চাপ দিয়ে রক্তটা বন্ধ করলেই সে বেঁচে গেল। ঠিক আছে, ওই রক্তক্ষরণ ঘটে 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 তখন রক্ত শেষ হয়ে যায় বা কমে যায়, তখন কিন্তু হাইপোভলিউমিক শক হয়। আর হাইপোভলিউমিক শক হয়ে লাস্টে হয় হলো মৃত্যু। এখনো যেমন আমাদের চোখের সামনে আমরা ছোট বয়সে ডায়রিয়ায় অনেক লোক মারা গেছে, এই বাংলাদেশে অনেক লোক মারা গেছে। এখন ডায়রিয়ায় মারা যায়? হ্যাঁ, এখন আর মারা যায় না, কিন্তু হ্যাঁ এখন পানি খাওয়া হতো না, দূরে রাখতো। দেখছেন কেমন অবস্থা ছিল? এখনো কিন্তু এই মেডিকেল সায়েন্স সম্পর্কে না জানার কারণে এই ধরনের রোগী দেখলে ভয়কে ধরবে না কেউ, যে হাসপাতালে পাঠিয়ে দেয়। আসলে হাসপাতালে যাইতে যেতে তো শেষ মারা যাবে, এবং যাচ্ছে। ঠিক আছে, এটা কি জন্য? না জানার কারণে। তখন আপনি কি করবেন? এই হাইপারটেনশন আর্জেন্সি বা এমার্জেন্সি রোগী যদি পান, দেখবেন যে প্রেসার অনেক বেড়ে গেছে। প্রেসার হলো কয় ধরনের? প্রেসার এদিকে আমরা প্রেসার করি, প্রেসারকে কয় ভাগে ভাগ করছি? একটা হলো সিস্টোলিক ব্লাড প্রেসার, একটা ডায়াস্টোলিক ব্লাড প্রেসার, একটা হলো আরেকটা কি? একটা পালস প্রেসার, আর একটা হলো মিন ব্লাড প্রেসার। এতগুলো জানার দরকার নাই, দুটো তো জানবেন, একটা হলো সিস্টোলিক আর একটা হলো ডায়াস্টোলিক। তাহলে সিস্টোলিক ব্লাড প্রেসার কোনটা? যে হার্ট সংকুচিত অবস্থায় যে প্রেসারটা পাওয়া যায় তাকে বলা হয় সিস্টোলিক প্রেসার। অথবা আরেকটা ভাবে বলতে পারেন, দেখেন হার্ট পাম্প করতেছে না, একটা করে পাম্প করতেছে আর একটা করে ঢেউ যাচ্ছে। যখন ঢেউ যায় তখনই তো সবচেয়ে উচ্চ প্রেসারটা পাওয়া যায়, ঠিক আছে? ওইটা হলো সিস্টোলিক। আর যখন ঢেউ শেষ হয়ে একদম নিম্ন অবস্থায় যায় সেটা হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেসার। তাহলে একটা হলো সিস্টোলিক, একটা হলো ডায়াস্টোলিক। সিস্টোলিক হলো এটাকে এইভাবে, বিপি হলো ধরেন এইভাবে লেখা হয়, বিপি সমান সমান 120/80। সামনে লেখা হয় সিস্টোলিক, পরেরটা লেখা হয় ডায়াস্টোলিক। বুঝা গেছে? এটা হলো নরমাল একটা লোকের নরমাল ব্লাড প্রেসার। এরপরে যত তার উচ্চতা বাড়বে তার ব্লাড প্রেসারও কিন্তু বেশি লাগে, তাহলে তার বডি রক্ত সাপ্লাই হয় না। ঠিক আছে, আর যত উচ্চতা কমবে তার ব্লাড প্রেসার কম হলেই হয়। বুঝা গেছে? এটা একটা আইডিয়া না? তাহলে এখন এর চেয়ে যদি বেড়ে যায় ওটাকে বলবো আমরা হাইপারটেনশন। আর সাধারণত কত থেকে ধরবো এরও একটা মাপ আছে কিন্তু। আচ্ছা, সেটা হলো মিনিমাম 140 হতে হবে। তাহলে 140 বা তার উপরে থেকে যখন 160 পর্যন্ত হবে, আর এটা হলো মিনিমাম হতে হবে 90। তার আগে চিকিৎসা দেবো না, এমনি একটু রেস্ট নিতে বলবো, এই করবো। তাহলে এটা মিনিমাম হবে 140, আর এটা যখন 140-এর উপরে যাবে আর এটা 90, অথবা যে কোনো একটা যদি যায় তখনই আমরা ট্রিটমেন্টে যাবো। তার নিচে হলে একটু বাড়ছে 125-30 এগুলোতে যাবো না। ঠিক আছে, তাহলে এই অবস্থায় ট্রিটমেন্টে যাবো। তাহলে যখন একটু বাড়বে, দেখেন এটা পারে 20-20 করে আর এটা পারে 10-10 করে। তাহলে মাইল্ড হাইপারটেনশনে কি ঘটবে? মাইল্ড হাইপারটেনশন HTN হলো হাইপারটেনশন।
মাইল্ড হাইপারটেনশন MILD মাইল্ড হাইপারটেনশন MILD মাইল্ড হাইপারটেনশন মানে হাইপারটেনশন। এটা ধরবো হলো কত থেকে কত, এটা ধরবো হলো 140 থেকে 49 গুড, 140 থেকে 149 এটা সিস্টোলিক। আর ডায়াস্টোলিকটা ধরবো হলো 90 থেকে 99, এটা 10 করে বাড়ে, মানে এটা হলো মাইল্ড হাইপারটেনশন। তখন আমরা চিকিৎসা দেবো কি, প্রাথমিক চিকিৎসা দেবো, খুব একটা যে জরুরি অবস্থা নয় কিন্তু এখন, ঠিক আছে, একটু বাড়িয়ে গেছে, একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবো। এখানে কি উচ্চতার ড্রাগ দেওয়া দরকার না, তাকে হলো দেখবেন কারণ বের করার চেষ্টা করবেন যে তার আসলে কি কারণে এটা হাইপারটেনশন হয়েছে, সেই কারণটা বের করার চেষ্টা করবেন। সাধারণত টেনশনের কারণে ব্লাড প্রেশার বেড়ে যায়, ঠিক আছে, লবণ বেশি খাওয়ার কারণে, যেহেতু লবণ খেলে মানে এটা হলো ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট যদি রক্তে বেশি থাকে তাহলে চতুর্দিকের পানিগুলো শোষণ করে নেয়, রক্তের ভলিউম বেড়ে যায়, আর ভলিউম বেড়ে গেলে প্রেশারটা বেড়ে যায়, ঠিক আছে। তাহলে সেই জিনিসগুলো দেখবো যে এর কোন জায়গায় অনিয়ম করতেছে, সেই অনিয়মটা দূর করার চেষ্টা করবো, তাকে বুঝাবো। আর দ্বিতীয়ত তাকে একটা ওষুধ না দিলে কিন্তু শান্তি পাবে না, সে যতই আপনি বুঝান না কেন একটা ওষুধ দিতেই হবে, ঠিক আছে, ওগুলো কথায় বিশ্বাস করবে না, তাকে একটা ওষুধ দিবেন, মনে করবে যে ওই ওষুধটাই কাজ করছে, ঠিক আছে। তার দেখবেন যদি টেনশন একটু বেশি থাকে কোনো বিষয়ে, তার প্রোফাইল নেওয়ার চেষ্টা করবেন, সে কি করে, ব্যবসায় কি লস খাচ্ছে না কি হচ্ছে, বাপ্পা প্রেম গঠিত কোনো কিছু ব্যাপার আছে কিনা, সব কিছু শুনবেন, শুনে তারপরে হলো তাকে একটা ড্রাগ দেবেন, সেটা হলো অ্যাংজিওলাইটিক ড্রাগ। অ্যাংজিওলাইটিক ড্রাগ কি, যে ড্রাগগুলো অ্যাংজাইটি দূর করে, দুশ্চিন্তা দূর করে, তাদেরকে বলা হয় অ্যাংজিওলাইটিক ড্রাগ। তাহলে অ্যাংজিওলাইটিক ড্রাগ, অ্যাংজিওলাইটিক ড্রাগ, তাহলে এই অ্যাংজিওলাইটিক ড্রাগ বা দুশ্চিন্তা বিরোধী ঔষধ, দুশ্চিন্তা বিরোধী ঔষধ, সেই ঔষধগুলো কি কি, সেই ঔষধগুলো হচ্ছে ঔষধ, সেই ওষুধগুলো এক নম্বর হলো আলপ্রাজোলাম, আলপ্রাজোলাম, 2 নম্বর আলপ্রাজোলাম, মিডাজোলাম, এটা বেশি চলতেছে এখন, মিডাজোলাম, 3 নম্বর আগে চলতে হলো ডায়াজিপাম, ডায়াজিপাম, আরো কিছু আছে ক্লোবাজাম, 4 নম্বর ক্লোনাজিপাম, ডায়াজিপাম, ক্লোনাজিপাম, ক্লোবাজাম, এগুলো কি, এগুলো হলো দেখেন, এগুলো কিন্তু 2টা গ্রুপে আলোচনা করব। এই ড্রাগগুলো অ্যাংজিওলাইটিক ড্রাগ, আবার এই ড্রাগগুলো সিডেটিভ ড্রাগ। সিডেটিভ ড্রাগ কাকে বলা হয়, ঘুমের ওষুধ, যে ওষুধগুলো ঘুম পাড়ায় সেই ওষুধগুলোকে বলা হয় সিডেটিভ ড্রাগ। তাহলে এই ওষুধগুলো 2টা গ্রুপে আলোচনা করব, একটা হলো অ্যাংজিওলাইটিক ড্রাগ আর একটা হলো সিডেটিভ ড্রাগ। তাহলে অ্যাংজিওলাইটিক ড্রাগ কাকে বলা হয়, অ্যাংজিওলাইটিক ড্রাগগুলো কি কি, এই উত্তরে দেবেন, যে ড্রাগগুলো অ্যাংজাইটি কমায় বা চিন্তা কমায় তাদেরকে বলা হয় অ্যাংজিওলাইটিক ড্রাগ, আর এই ড্রাগগুলো এগুলো। আবার যদি প্রশ্ন আছে সিডেটিভ ড্রাগ কাকে বলে, সিডেটিভ ড্রাগ কি কি, বাংলায় কিন্তু প্রশ্ন না, ইংরেজিতে, ডিফাইন সিডেটিভ ড্রাগ, মেনশন দা নেমস অফ সিডেটিভ ড্রাগ, এই উত্তরটাই লিখবেন। যে ড্রাগগুলো ঘুমের মাত্রা বৃদ্ধি করে তাদেরকে বলা হয় সিডেটিভ ড্রাগ, আর এই ড্রাগগুলো হলো আলপ্রাজোলাম, মিডাজোলাম, ডায়াজিপাম, ক্লোনাজিপাম আর হলো ক্লোবাজাম। আপনারা দেখবেন, আচ্ছা এই কয়টা একটু মুখস্থ মনে করে দেখি সবাই, যেটা জরুরি, আলপ্রাজোলাম, মিডাজোলাম, তারপরে ডায়াজিপাম, ক্লোনাজিপাম, তারপরে ক্লোবাজাম। আপনার কি হয়েছে বলেন? ডায়াজিপাম, মিডাজোলাম, ক্লোনাজিপাম, আরেকবার বলেন তো। আলপ্রাজোলাম, ডায়াজিপাম, মিডাজোলাম, ক্লোনাজিপাম, ক্লোবাজাম। দেখেন এটার সাথে মিল আছে কিন্তু, আলপ্রাজোলাম, মিডাজোলাম, মিল আছে না, এটা মডিফাই করে এটা করে। এইটা দেখেন ডায়াজিপাম, ক্লোনাজিপাম, এটার সাথে এটা মিল আছে। আর একটা আছে ব্রোমাজিপাম, ওটাও লেখেন, ওটাও চলে, ব্রোমাজিপাম, এই ক্লোবাজামের আগে লেখেন ব্রোমাজিপাম, ব্রোমাজিপাম, তারপরে এলো 6 নম্বর ক্লোবাজাম, এই তিনটে 1 নম্বর, 2 নম্বর আর 6 নম্বর দেখেন, 5 নম্বর একই রকম, আলপ্রাজোলাম, মিডাজোলাম, ব্রোমাজিপাম, এগুলো কিন্তু এক ধরনের, একভাবে কাজ করে। তারপরে ডায়াজিপাম, ক্লোনাজিপাম, এগুলো আরেকভাবে কাজ করে, আর ক্লোবাজাম এটা আরেকভাবে কাজ করে, ঠিক আছে।
এগুলো কাজ জানতে তো এগুলো শর্ট করতে হবে না। এবার দেখেন হলো তাহলে এই ওষুধগুলোকে বলা হয় অ্যাংজাইটি ড্রাগ, এই ওষুধগুলোকে বলা হয় সেডেটিভ ড্রাগ। আপনি বলেন তো এই ড্রাগগুলো কি কি? অ্যাংজাইটি ড্রাগ। তাহলে অ্যাংজাইটি ড্রাগ কাকে বলা হয়? যে ড্রাগগুলো দুশ্চিন্তার বিরুদ্ধে কাজ করে, মানে দুশ্চিন্তা কমায়, তাদেরকে বলা হয় অ্যাংজাইটি ড্রাগ। আর এই ড্রাগগুলো কি কি? এটা বুঝতে পারেন এখন। আলফাজোলাম, ডায়াজিপাম, ক্লোনাজিপাম, ব্রোমাজিপাম, আর আপনারা একটু সাজায় লিখবেন। সাজায় লিখবেন কি? এই তিনটা আগে লিখবেন। আলফাজোলাম, ব্রোমাজিপাম, সরি আলফাজোলাম, মিডাজোলাম, ব্রোমাজিপাম, না এটা হলো তারপরে লিখবেন ডায়াজিপাম, ক্লোনাজিপাম, ব্রোমাজিপাম, এই তিনটা একখানে লিখবেন। ঠিকই আছে? ডায়াজিপাম, ক্লোনাজিপাম, ব্রোমাজিপাম আর ক্লোবাজল। ঠিক আছে? ঠিক আছে? এখন কোনটা বেশি? দেখেন ওটিসি ড্রাগ, এই কথাটা কি শুনছেন? ওটিসি ড্রাগ কাকে বলে? যে ড্রাগগুলো, ওটিসি মানে হলো ওভার দ্য কাউন্টার। ওটিসি মানে ওভার দ্য কাউন্টার, ওটিসি কথাটা লিখে রাখেন, ওটিসি ওভার দ্য কাউন্টার। যে ড্রাগগুলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও বিক্রি করতে পারা যায়, বিক্রয় করা যায়, তাকে বলা হয় ওটিসি ড্রাগ। মনে দেখবেন না? সেই ড্রাগগুলো কখন একটা ড্রাগ কখন ওটিসি হয়, যে এটা নিয়ন্ত্রণ করে কে? এটা হলো ড্রাগস যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারাই কিন্তু নিয়ন্ত্রণ করে। যে বাংলাদেশের জন্য এই ওষুধগুলো ওটিসি ড্রাগ। এটা নিয়ন্ত্রণ করবে কখন? একটা ঔষধ ব্যবহার হতে হতে যখন দেখা যায় যে এটার দ্বারা খুব একটা ক্ষতি হয় না, এটা এস্টাবলিশ প্রোডাক্ট, এই সিমটম আসলে পরে সেটা দেওয়া যাবে, সেটা কি করা হলো? কি করে সেটা? সেটা কি হলো ইয়ে করে, ওটিসি ড্রাগ করে। বোঝা গেছে? তাহলে আপনারাও যখন কোনো ওষুধ দিতে হবে তখন কোনটা দেবেন? যেটা ব্যবহার হইতে হইতে এস্টাবলিশড হয়ে গেছে। এমনি ওটিসির লিস্টে তো আছেই, এবারেও যদি দিতে হয়, যেহেতু আপনার প্রাথমিক চিকিৎসার কোর্স করতেছেন, আপনারা তো কোর্স করা ছাড়া না, যারা কোর্সও করা নাই তারাও ওটিসি ড্রাগগুলো দিতে পারবে। পেইন কিলার একটা আছে, তারপরে ওমিপ্রাজল, এগুলো হলো ইয়ে ড্রাগ, এগুলো হলো ওটিসি ড্রাগ, এগুলো দেওয়া যাবে। যে কেউ দিতে পারে যদি ওই রকম সিমটমটা বুঝতে পারে। আর আপনারা কিন্তু আরো একটু উপরে যাবেন, সেটা হলো যে কোনটা দেবেন তখন? এস্টাবলিশ যেটা হয়ে গেছে, যে প্রোডাক্টগুলো সবসময় চলতেছে, যে ওই প্রোডাক্টের কিন্তু সাইড এফেক্ট কম। ঠিক আছে? প্যারাসিটামলটা ওটিসি ড্রাগ। তাহলে এখানে আমরা দুইটা প্রশ্নের উত্তর পেলাম। একটা হলো, একটা প্রশ্নগুলো কি কি? ডিফাইন অ্যাংজাইটি ড্রাগ উইথ এক্সাম্পল, হ্যাঁ উইথ 5 এক্সাম্পল, আর ডিফাইন সেডেটিভ ড্রাগ উইথ 5 এক্সাম্পল। দুটো প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া গেল 5 5 10 একদম। এখন আমরা চিকিৎসায় আসি যে মাইল্ড হাইপারটেনশনে কি করব? রোগীর সমস্যা অনুযায়ী তাকে ব্যবস্থা নিতে বলবো যে আপনি এই কাজটা কমান। হয়তো দেখবেন রাত 12টায় ঘুমাই, 1টায় ঘুমাই, 2টায় ঘুমাই, কোনো ঠিক নাই, তাকে ঘুমতে নিয়মিত করে দেবেন যে আপনি ঠিক 10টা বাজবে বা 11টা বাজবে একটা নিয়ম মাফিক ঘুমান, যেন মিনিমাম 6 ঘন্টা ঘুম হয়। তাহলে ঘুম যদি স্বাভাবিক হয় তাহলে কিন্তু এমনিতেই ভালো হয়ে যাচ্ছে। তারপরে একটা ওষুধ দেবেন, সেটা হলো এই যে এটা দেবেন, ভাই আলফাজোলাম দেবেন, এটা খুব একটা ইয়ে নাই, সাইড এফেক্ট নেই, এস্টাবলিশ প্রোডাক্ট একটা। ঠিক আছে? অ্যালজোলাম নামে, জোলিয়াম নামে এই নামগুলোতে পাওয়া যায়। তাহলে কি? অ্যালজোলাম, জোলিয়াম এই নামে বাজারে পাওয়া যায়। এর যে কোনো একটা দিলেন, বোঝা গেছে? একটা ওষুধ দিলেন যে কখন খাবে? রাতে শোয়ার সময় এই ওষুধটা খাবে, কারণ এই ওষুধটা খালি কিন্তু একটু ঘুম ধরবে, একটু ঘুম হলেই তার কিন্তু হাইপারটেনশন, মাইল্ড হাইপারটেনশন কমে যাবে। শেষ চিকিৎসা। এটা কিন্তু দেখেন মডারেটও তো যায় না, মডারেটটাও কিন্তু খুব একটা ক্ষতি করবে না। সিভিয়ারে গেলে পরে তখন যে কোনো সময় প্রেশার বেড়ে এমার্জেন্সি হতে পারে, হাইপারটেনশন এমার্জেন্সি হতে পারে, তখন কিন্তু হলো মারাত্মক, তার আগে মারাত্মক নয়। বোঝা গেছে? এটাও এত যে রোগীর রোগ দেখে আবার আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, হাতে কিন্তু অনেক সময় আছে তাকে কন্ট্রোল করার। এবার হলো দেখেন মডারেট হাইপারটেনশন, মডারেট এসটিএম মানে মডারেট হাইপারটেনশন। এসটিএম হলো হাইপারটেনশন। আচ্ছা এইটা দেখেন এরপরে কত হয়? 100 না 140 থেকে 159, এটা 49 না 159, এটা 10 20 20 করে বাড়ে, এটা 10 10 করে বাড়ে। তাহলে এবারটা দেখেন 160 থেকে 179,
160 থেকে 179 হলো যদি সিস্টোলিক এর মধ্যে হয়, আর ডায়াস্টোলিক যদি 100 থেকে 100 কত 110 পর্যন্ত 109 পর্যন্ত হয়। হয় সিস্টোলিকটা এটা হবে, ডায়াস্টোলিকটা এটা হবে, অথবা যে কোনো একটা এই রেঞ্জের মধ্যে হবে। আরেকটা ঠিক আছে, তাকেও ধরবো আমরা মডারেট হাইপারটেনশন। ঠিক আছে, তখন কি চিকিৎসা দেব? তখনও কিন্তু বড় ওষুধের দিকে যাব না। তাহলে এই অবস্থায় গেলে এই যে একটা অ্যান্টিবায়োটিক দেবো, দেখে কয়েকদিন দেখবো হয় কিনা ভালো, তারপরে যদি না হলো তখন অন্য আর একটা ওষুধ দেবো। এই সাথে দেখবো যখনই প্রেশার মাপবো তখনই সাথে সাথে আর একটা জিনিস মাপবে, সেটা হলো হার্ট রেট, মিনিটে কতবার দিছে, হার্ট কতবার পাম্প করতেছে, ওটার নাম হলো হার্ট রেট। ঠিক আছে, তাহলে হার্ট রেট মাপে যদি বেশি পাই তাহলে হার্ট রেট কমানোর ওষুধ দেবো। হার্ট রেট নর্মাল হার্ট রেট কত? নর্মাল হলো 60 থেকে 100, এটা হলো নর্মাল। নর্মাল এভারেজ কত? এভারেজ হলো 72, মনে থাকবে না? নর্মাল এভারেজ হার্ট রেট হলো, হ্যাঁ তারপরে দুইটাই লিখে নেন, নর্মাল হার্ট রেট, নর্মাল হার্ট রেট, এই স্যার মানে হার্ট রেট, এটা হলো নর্মাল হার্ট রেট হলো 60 থেকে 100 পার মিনিট। 60 থেকে 100 এক মিনিটে 60 থেকে 100 এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে থাকবে। কারো 72, কারো 90, কারো 85, কারো 61 হতে পারে। যখন এর কাছাকাছি হবে সেটাও বিপজ্জনক, যখন এর কাছাকাছি হবে সেটাও বিপজ্জনক। মাঝামাঝি থাকাটা সবচেয়ে ভালো। আর সেটা কত? সেটাকে বলা হয় কি? নর্মাল এভারেজ হার্ট রেট, নর্মাল এভারেজ আর এই স্যার মানে হার্ট রেট, সেটা হলো 72 আর মিনিট। যদি দেখেন 72 উপরে আছে অনেক হার্ট রেট, তাহলে কি করবেন? হার্ট রেট কমানোর ওষুধ দেবেন। ঠিক আছে, হার্ট রেট কমালেই তার ব্লাড প্রেশারও কমে যাবে। তাহলে হার্ট রেট কমানোর যে ওষুধগুলো ওগুলো কি কি? এটা কি বলে যে এই প্লাজমাটা, হ্যাঁ প্লাজমাটা কি বলে? এটা হলো আব্দুল আলী মার্ক কনভেনশন, আব্দুল আলী মার্ক কনভেনশন। জি, রাইসুল কি দেখা যাচ্ছে? হ্যালো, এটা হলো নরমাল এই স্যার মানে হার্ট রেট। নরমাল হার্ট রেট হলো 60 থেকে 100 পার মিনিট, প্রতি মিনিটে 60 বার থেকে 100 বার। আর নরমাল এভারেজ হার্ট রেট হলো 72। এবার দেখেন হলো, এবার কি আসবে? হার্ট রেট কমানোর ঔষধগুলি। হ্যাঁ, এবার হলো মডারেটের চিকিৎসা দেবো, তাই না? এগুলোও লেখেন সব একসাথেই হচ্ছে, কারণ শর্ট করতে অল্প সময় ডাক্তার হয়ে যাবে, কাজে সব দিক দিয়ে তো দেওয়া লাগবে, তাহলে শেষ হবে কিভাবে? এবার দেখেন হলো মডারেট, আমরা কি লিখবো? হার্ট রেট কমানোর ড্রাগ, HART, হার্ট রেট কমানোর ড্রাগ সমূহ। এটা এক নম্বর হলো এটিনোলল, দুই নম্বর হলো বিসোপ্রোলল, তিন নম্বর হলো মেটোপ্রোলল। এই ড্রাগগুলো হলো হার্ট রেট কমায়। হার্ট রেট কমলে কি হবে? ব্লাড প্রেশার কিন্তু কমে যাবে। এই ওষুধগুলো যখন দেবেন তখন আবার দেখবেন যে হার্ট রেটটা কমতে কমতে আবার 60 এর নিচে আসছে কিনা। যদি 60 এর কাছাকাছি আসে, 60 এর নিচে আসে, তাহলে কিন্তু বন্ধ করে দেবেন এই ওষুধ দিয়ে, তখন অন্য ওষুধের চিন্তা ভাবনা। ঠিক আছে, তাহলে এটিনোলল, বিসোপ্রোলল আর হলো মেটোপ্রোলল, এই ওষুধগুলো হলো হার্ট রেট কমানোর ওষুধ। এখন যদি হার্ট রেট তার নর্মাল থাকে তাহলে এই ওষুধ দেবো না, অথবা নর্মালের চেয়েও কম, তখন কিন্তু এই ওষুধ দেবো না। হ্যাঁ, যদি নর্মালের চেয়ে বেশি থাকে আমরা চিকিৎসা দেবো কি হিসাবে? আমরা প্রেশার কমাবো। আমাদের মূল লক্ষ্য হলো প্রেশারটা কমাইয়ে নিয়ন্ত্রণে রাখবো, স্বাভাবিকে রাখবো। তখন কি ওষুধে যাবেন? তখন হলো ব্লাড ভেসেল প্রসারিত করার ওষুধ। ব্লাড ভেসেল প্রসারিত করলে হার্ট ব্লাড প্রেশার কমে যায়। তাহলে ব্লাড প্রেশার কমানোর 3টে উপায় কিন্তু। একটা উপায় হলো হার্ট রেট কমানো। হার্ট রেট তো দেখেন একটা, এই হার্টের কাজ কি?
হার্টের কাজ হলো পাম্প করা। হ্যাঁ, এটা তো পড়াইছে, ব্লাড চেম্বারগুলো পড়াইছে না? আচ্ছা, এর কাজই হলো পাম্প করা। যত বেশি পাম্প করবে তাহলে এখান থেকে রক্তটা বের হচ্ছে না সমস্ত দেহে, এটা হলো অ্যাওর্টা নাম। এই অ্যাওর্টা বেঁকে এইভাবে এই এখানে হলো হার্ট, ওর ভিতরে ওই চেম্বারটা থেকে, ওই কর্নারের চেম্বার থেকে অ্যাওর্টা বাইরে হচ্ছে হয়ে এই মসল দিয়ে একদম এই পর্যন্ত উঠছে, উঠে আবার নিচে এখানে গেছে, গিয়ে দুই পায়ের দিকে দুটো অংশে গেছে। এইটার নাম হলো অ্যাওর্টা। এই অ্যাওর্টা কিভাবে ভাগ হয়েছে দেখেন, এখানে আসে দুই ভাগে, দুই দিকে গেছে। এখন এর একটা শাখা গেছে হলো মাথার দিকে, একটা গেছে ডান হাতের দিকে, আর একটা গেছে বাম হাতের দিকে। বলে গেছে ডান হাতের দিকে যে শাখাটা গেছে এটা থেকে আবার আরো একটা গেছে মাথার দিকে। তাহলে মাথার দিকে কিন্তু দুটি আর্টারি দ্বারা সাপ্লাই হয়, ঠিক আছে? এখন দেখেন, তাহলে যত হার্ট রেট বাড়বে তাহলে চাপ কি এখানে বেশি পড়বে না? কারণ এখানে তো সরাসরি আবার ব্রেইনের ভিতরে ঢুকতেছে না, কিন্তু এখানে আছে কি, এখানে আছে ক্যাপিলারি, চিকন 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 রক্তনালী, বাধাটা কিন্তু এই জায়গায়। তাহলে যত হার্ট বেশি পাম্প করবে তত চাপটা বেশি পড়বে এখানে। এটা সিরিয়াস, এটা চাপ, এটা রক্তচাপ কাকে বলা হয়? রক্ত এই যে এখানে যে চাপ প্রয়োগ করে, এখানে তো আমরা মাপি না, এটা তো পেটের ভিতরে মাপি, হলো এরই যে শাখা হাতে আছে এইখানে মাপি। তাহলে এইখানে যে চাপ প্রয়োগ করতেছে এটার নামে হলো ব্লাড প্রেসার। ব্লাড কর্তৃক ব্লাড ভ্যাসেলের উপরে, মানে নালীর উপরে, রক্ত নালীর উপরে যে চাপ ক্রিয়েট হয় ওটাকে বলা হয় ব্লাড প্রেসার। তাহলে ব্লাড প্রেসার কমানোর তিনটে উপায়। একটা উপায় হলো হার্ট রেট কমানো, কারণ হার্ট রেট যত বাড়বে ব্লাড প্রেসার তত বাড়বে। তাহলে হার্ট রেট যত কমবে ব্লাড প্রেসার তত কমবে, এটা হলো 1 নম্বর উপায়, মনে থাকবে। 2 নম্বর উপায় দেখেন, এটা ব্লাড ভেসেল যদি প্রসারিত করি, কিছু ঔষধ আছে ব্লাড ভেসেল প্রসারিত, তাহলে ব্লাড ভেসেল প্রসারিত করলে দেখেন এই ব্লাড ভেসেল আছে, আর এটা যদি মোটা হয়ে এইরকম হয় তাহলে এটার চাপ কম থাকবে না এটার চাপ কম থাকবে? মোটাটার চাপ কম থাকবে, এটা তো সবাই বুঝতেছেন, বোঝা যায় এটা? তাহলে কিছু ওষুধ আছে এরকম ব্লাড ভেসেল প্রসারিত করে দিবে, মোটা করে দিবে, ঠিক আছে? তাহলে ওই ড্রাগগুলোকে বলা হয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগ। সেগুলো কি কি? অ্যামলোডিপিন। তাহলে এটা লেখেন, আর ব্লাড ভেসেল প্রসারিত করার ড্রাগ সমূহ, ব্লাড ভেসেল প্রসারিত করার ড্রাগ সমূহ। 1 নম্বর হলো অ্যামলোডিপিন, অ্যামলোডিপিন। 2 নম্বর নিপিডিপিন। 3 নম্বর ভেরাপামিন। এরকম আরো কিন্তু অনেক ওষুধ আসতে পারে। আরেকটা আছে, সেটা হলো লোসার্টেন পটাশিয়াম, লোসার্টেন পটাশিয়াম। 3 নম্বরটা কি নাম? অ্যামলোডিপিন, নিপিডিপিন, ভেরাপামিন। ভেরাপামিন, অ্যামলোডিপিন, এটা কিন্তু প্রচুর চলতেছে। অ্যামলোকার্ড, অ্যামলোকার্ডটা বেশি চলে। অ্যামলোকাল, অ্যামলোকাল প্লাস, ওই প্লাসের ভিতরে আবার কি আছে সেটা আসতেছে একটু পরে। তাহলে অ্যামলোকার্ড নামে চলতেছে, অ্যামলোকার্ড, অ্যামলোকাল, সিভিনল, এই নামগুলোতে এই ওষুধটা চলতেছে বেশি। যেটা তিন নম্বরটা হলো ভেরাপামিন, VERA, ভেরা, PAMIL, ভেরাপামিন। অ্যামলোডিপিন, নিপিডিপিন, ভেরাপামিন, আর একটা হলো লোসার্টেন পটাশিয়াম, লোসার্টেন, লোসার্টেন পটাশিয়াম। এটা লোসার্টেন পটাশিয়াম না দিয়ে সোডিয়ামও দিতে পারে, ঠিক আছে? মূল উপাদানটা হলো লোসার্টেন। আচ্ছা, দেখি খারকার হয়েছে, বলেন আপনি। এই ওষুধগুলো কি করে? ব্লাড ভেসেল প্রসারিত করে। গুড।
এই ব্লাড প্রেসার প্রসারিত হলে ব্লাড প্রেসার বাড়বে না কমবে? কমবে। তাহলে আমরা কখন এই ওষুধগুলো প্রয়োগ করব? যখন ব্লাড প্রেসার বেশি থাকবে, নরমালের চেয়ে অনেক বেশি থাকলে তখন আমরা এই ওষুধগুলো প্রচার করব। হ্যাঁ, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে। কি ওষুধগুলোর নাম কি? অ্যামলোডিপিন, নিফিডিপিন, ভেরাপামিল, লোসার্টেন, পটাশিয়াম। লোসার্টেনটা মেইন, পটাশিয়ামের জায়গায় সোডিয়ামও দিতে পারে, অন্য কিছু দিতে পারে। আপনি বলেন তো? অ্যামলোডিপিন, নিফিডিপিন, তারপরে ভেরাপামিল, তারপরে লোসার্টেন। আরেকবার পড়েন আপনি, আমি অন্য দিক থেকে আবার ঘুরে আসছি, আপনি পড়েন। এই ওষুধগুলো হলো ব্লাড প্রেসার প্রসারিত করে। ব্লাড প্রেসার প্রসারিত করলে ব্লাড প্রেসার কমে যায়। হ্যাঁ, তাহলে অ্যামলোডিপিন, নিফিডিপিন, ভেরাপামিল আর লোসার্টেন, পটাশিয়াম। আপনি বলেন। অ্যামলোডিপিন, নিফিডিপিন, হ্যাঁ, ভেরাপামিল, লোসার্টেন, পটাশিয়াম। পুরো সুন্দর হয়েছে। আপনি অ্যামলোডিপিন, হ্যাঁ, হ্যাঁ, আপনি বলেন। অ্যামলোডিপিন, হ্যাঁ, নিফিডিপিন, হ্যাঁ, ভেরাপামিল, হ্যাঁ, লোসার্টেন, ভেরাপামিল, 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 আর একটা লোসার্টেন, পটাশিয়াম বা সোডিয়াম। এই ওষুধগুলো কি করবে? ব্লাড ভেসেল ডাইলেট করবে, প্রসারিত করবে। এদেরকে বলা হয় ভ্যাসোডাইলেটর ড্রাগ। কি বলা হয়? ভ্যাসোডাইলেটর ড্রাগ। তাহলে ডিফাইন ভ্যাসোডাইলেটর, আচ্ছা, ডিফাইন ভ্যাসোডাইলেটর ড্রাগ উইথ এক্সাম্পল। প্রশ্নটা থাকবে ডিফাইন ভ্যাসোডাইলেটর ড্রাগ উইথ এক্সাম্পল, মানে ভ্যাসোডাইলেটর ড্রাগ কাকে বলে আর এক্সাম্পল দাও। তাহলে কি লিখবেন? যে সকল, আগে লিখবেন ভ্যাসোডাইলেটর ড্রাগ, যে সকল ড্রাগ ব্লাড ভেসেলকে ডাইলেট করে বা প্রসারিত করে তাদেরকে বলা হয় ভ্যাসোডাইলেটর ড্রাগ। আর এই ড্রাগগুলি হচ্ছে অ্যামলোডিপিন, নিফিডিপিন, ভেরাপামিল আর লোসার্টেন, পটাশিয়াম। মনে থাকবে না? সবকটাই কিন্তু চলে। এই ওষুধগুলো বাজারে দেখবেন 90% শুধু এগুলোই ঘুরতেছে, আর 10% নতুন আসতেছে, এটা ওটা। ঠিক আছে, ক্লিয়ার আছে তো? আচ্ছা, তাহলে আমরা আরেকটা গ্রুপে যাই। দেখেন এই ওষুধগুলো কখন, এই যে এই যখন মডারেট পর্যন্ত বা সিভিয়ার পর্যন্ত গেল, তখন আমরা এগুলো, যখন সিভিয়ার এমার্জেন্সিতে যাবে তখন আর এই ওষুধের উপর ভরসা করে থাকবো না, তখন কিন্তু দ্রুত অন্য কিছু ব্যবস্থা আছে। ঠিক আছে, সেই ব্যবস্থাটা কি? সেগুলো হলো আরেক, দেখেন কয়টা ব্লাড প্রেসার কমানোর কয়টা উপায়? তিনটা। একটার নাম হলো হার্ট রেট কমানো, আর 2 নম্বর হলো ব্লাড ভেসেল প্রসারিত করা, আর একটা হলো ব্লাড ভলিউম কমানো। এখানে রক্ত, একটা লোকের রক্ত থাকে 5 থেকে 6 লিটার। এখানে যদি আমি 1 লিটার রক্ত কমায় দেই তাহলে কি ব্লাড প্রেসার কমবে না বাড়বে? কমবে, এটা তো স্পষ্ট, তাই না? তাহলে ব্লাড প্রেসার, ব্লাড ভলিউম কমানোর যে ওষুধ, ব্লাড ভলিউম এখন কিভাবে কমানো যায়? একটা হলো কেটে দিয়ে কমানো যায়, পুরো করে করে। এটা তো অনেক সময় দরকার, বড় করে কাটতে হবে, কিন্তু এটা ক্ষত হয়ে গেল, সেই পথে যাওয়া যাবে না। এক সময় গেছে মানুষ, এখন সিনেট ফটা করে দেয়, ওগুলোর দরকার নাই। কিছু ঔষধ আছে যেগুলো পেশাবের পরিমাণ বাড়ায়, কারণ পেশাব যদি দ্রুত কমানো হয় তাহলে পেশাবটা তৈরি হয় কোথা থেকে? রক্ত থেকেই পেশাব তৈরি হয়। রক্তের বর্জ্য পদার্থগুলো কিডনির মাধ্যমে বের করে দেওয়াটাই হলো এর কাজ, ইউরিনারি সিস্টেমের কাজ। ঠিক আছে, তাহলে কিডনিতে ওইখানে কাজ করবে এই ওষুধগুলো, সেগুলো কি করবে? যে কিডনি স্বাভাবিক যে কাজ করতো তার চেয়ে আরো বেশি করে পেশাব বেশি করবে। তাহলে ওগুলোকে বলা হয় ডাইইউরেটিক ড্রাগ, পেশাব বাড়ানোর ঔষধ বা ডাইইউরেটিক ড্রাগ। ডাইইউরেটিক ড্রাগ বা আগে লেখেন হলো পেশাব, একদিকে জানতে হবে, একদিকে পাশও করতে হবে, ডাক্তারের ভাষাও বলতে বুঝতে হবে, আপনার নিজেরও চালাতে হবে, চলতে হবে, তাই না? সব দিক দিয়ে যেন বোঝেন। তাহলে একটা হলো পেশাব কমানোর, সরি বাড়ানোর ড্রাগ। পেশাব বাড়াবো না, পেশাব বাড়ালে কি হবে? ব্লাড ভলিউম কমানো কমবে। আচ্ছা, পেশাব বাড়ানোর, রক্ত কমলেই তো পেশাব বাড়বে, মানে পেশাব বাড়লেই রক্ত কমবে। আবার সাথে সাথে পানি খাওয়াবেন না ওই সময়ের জন্য, তাকে কিন্তু জীবন রক্ষা করতেছে আগে। ঠিক আছে, পানি যদি আপনি পাশা লাগে চামচ করে অল্প দেবেন সামান্য, তার আগে জীবন রক্ষা হোক, তারপরে খাবেন তত। তাহলে পেশাব বাড়ানোর ড্রাগ সমূহ, আর এই ড্রাগগুলোকে বলা হয় ডাইইউরেটিক ড্রাগ। আচ্ছা, এক নম্বর হলো ফুরেসামাইড।
ফুরিসামাইড দুই ভাবে লেখে, এ পারে ফুরিসামাইড এভাবে লেখে, আবার এভাবে লেখে ফুরেসামাইড এভাবে লেখে। 2 নম্বর স্পাইরোনোল্যাকটোন, স্পাইরোনোল্যাকটোন আসসালামু আলাইকুম। ভালো আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আছে ভালো। পাচ্ছেন তো ক্লাস নাকি? ক্লাস পাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, ভাই এইটা দিয়ে একটু অনলাইনে ক্লাস হচ্ছে তো এই মোবাইল দিয়ে, হ্যাঁ পরে কথা বলবো না, রাতে 8টার পরে, হ্যাঁ ঠিক আছে। অনলাইনে ক্লাস অনেক গ্রুপে যোগ হয়েছে, ক্লাস করতেছি। আচ্ছা ঠিক আছে, রাখি, আসসালামু আলাইকুম। তাহলে এবার কি পেশাব বাড়ানোর ড্রাগ সমূহ কি কি? একটা হলো ফুরিসামাইড, তারপরে স্পাইরোনোল্যাকটোন, বুমেটানাইড, আরো আছে, সেটা হলো আরেকটা আছে হলো এসিটাজোলামাইড, ওগুলো বেশি চলে না, এই কয়টাই হলো বেশি চলে। ফুরিসামাইড আর বুমেটানাইড, স্পাইরোনোল্যাকটোন, এই তিনটেই বেশি চলে। এগুলো কি করে? এগুলো ব্লাড ভলিউম কমায়। এই ড্রাগগুলো কিভাবে ব্লাড ভলিউম কমায়? পেশাব বাড়ায় দেয়, পেশাব বাড়ালে ব্লাড ভলিউম কমে যায়। আর এই ড্রাগগুলোকে কি বলা হয়? ডাইউরেটিক ড্রাগ। তাহলে এইটা কোনটা শক্তিশালী? সবচেয়ে শক্তিশালী কিন্তু এইটা। এইটা কিন্তু আমরা সহজে ইউজ করব না, মানে খাওয়ার সাথে একটু পরেই দেখবেন যে এত পরিমাণে প্রেসার হয়ে যাচ্ছে, তখন কিন্তু একটা সমস্যা কি, ব্লাড লো প্রেসার হয়ে যেতে পারে, অর্থাৎ হাইপোটেনশন হয়ে যেতে পারে। যখনই এই ড্রাগগুলো ইউজ করবেন তখনই, অথবা যে কোনো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ইউজ করবেন, একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রেসার আবার বেশি পরিমাণে কমে যাচ্ছে, তখন যদি কমে যায় তখন কি করবেন? আবার স্যালাইন খাওয়াবেন বা স্যালাইন দিবেন, দিয়ে আপনার তখন ব্লাড প্রেসারটা যেন ওঠে আর কি, স্বাভাবিক থাকে। বোঝা গেছে? এই নরমাল রাখাই কিন্তু কাজ। তাহলে কি কি এই ওষুধগুলো কি কি? ফুরিসামাইড, স্পাইরোনোল্যাকটোন আর হলো বুমেটানাইড। ফুরিসামাইড, বুমেটানাইড আর স্পাইরোনোল্যাকটোন, এটা হচ্ছে এটা অনেক শক্তিশালী, আর এটা কম শক্তিশালী কিন্তু চলে বেশি। আর এটা মোটামুটি, আর এই দুটো দিয়ে কম্বাইন করেও একটা ড্রাগ নিয়ে যাচ্ছে, মানে মেডিসিন নিয়ে যাচ্ছে, এখন ড্রাগ বলবো না, এটা হলো কম্বাইন মেডিসিন। এই ড্রাগটা আর এই ড্রাগটা একখানে করে দিছে। এখন এগুলো চলে বেশি, এই দুটো হলো বেশি চলে। আর এটা হলো আপনারা ইউজ করবেন না যখন এক্সপার্ট হয়ে যাবেন, 5-10 বছর যখন হ্যান্ডেল করে করে অভ্যাস হয়ে যাবেন, তখন যাবেন। তখন তো একটা মনে থাকবে, দেখেন না মোটরসাইকেলে চড়ছেন, প্রথম অবস্থায় এখন গিয়ারে চাপ দেবেন না কি করবেন, একটা ইয়ার মধ্যে পড়ে না, ঠিক ওই রকম অবস্থা হবে কিন্তু, ঠিক আছে। যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আর ওদিকে খেয়াল না রাখলেও দেখুন হাতের কাজ হাতে করে, পায়ের কাজ অটো হয়ে যায়, ঠিক একই অবস্থা। প্রথমে যে এই ফুরিসামাইড, স্পাইরোনোল্যাকটোন, এটা যেটা কম্বিনেশন, তাহলে এগুলো কি কি নামে পাওয়া যায়? লেসিক্স নামে পাওয়া যায়। লেসিক্স না, এটা হলো শুধু ফুরিসামাইড, লেসিক্স আর হলো ফুসিড। এটা হলো স্কার কোম্পানির আর অ্যাভেন্টিস কোম্পানির এটা। আর যেটা হলো এই ফুসিডে আবার নিয়ে যাচ্ছে হলো ফুসিড প্লাস। ফুসিড প্লাসের মধ্যে কি কি আছে? ফুরিসামাইড আছে আর স্পাইরোনোল্যাকটোন আছে। এফ আছে মানে ফুরিসামাইড আছে, আর এস আছে, এস মানে স্পাইরোনোল্যাকটোন, কম্বাইন ড্রাগ বা কম্বাইন মেডিসিন। বোঝা গেছে? যখনই দেখবেন প্রেসার এমার্জেন্সিতে চলে গেছে, এমার্জেন্সি কখন ধরবো? দেখেন আমরা এবার আসি মডারেটটা আলোচনা আছে, এবার সিভিয়ারে যাবো, তারপরে এমার্জেন্সিতে যাবো। তাহলে এটার প্রশ্ন কিভাবে হবে? প্রশ্ন হবে ডিফাইন ডাইউরেটিক ড্রাগ উইথ এক্সাম্পল। তাহলে ডাইউরেটিক ড্রাগগুলো কাকে বলে সেটাও দেবে, আর এক্সাম্পল। প্রথমটার নাম হচ্ছে ফুরিসামাইড নাকি নাইট? ফুরিসামাইড, MIDE, বুমেটানাইড, এটা নাইট আর এটা মাইট, এটা M, এটা হলো N। এই ড্রাগগুলো কি কি বলেন তো? ফুরিসামাইড, বুমেটানাইড আর স্পাইরোনোল্যাকটোন। ফুরিসামাইড, বুমেটানাইড, স্পাইরোনোল্যাকটোন কি কি নামে পাওয়া যায় বাজারে? লেসিক্স নামে পাওয়া যায়। ফুরিসামাইডে লেসিক্স নামে পাওয়া যায়, আর ফুসিড নামে পাওয়া যায়। আর ফুসিড প্লাসটার মধ্যে কি আছে? এই এটা কিন্তু চলে ভালোই। এই এটার মধ্যে আছে
ফুরেসামাইড আর হলো স্পাইরোনোল্যাক্টন। আর এটার নামে কি পাওয়া যায়? এটা হলো ইউরিনাইড নামে পাওয়া যায়। ভূমিটানাইডটা ইউরিনাইড। এটা জীবন বাঁচানোর জন্য অল্প কিছু পরিমাণে রেখে দেবেন, এটা লাভ না হোক রেখে দেবেন, বুঝছে? এখন লেখেন হলো সিভিয়ার হাইপারটেনশন। তাহলে সিভিয়ার সিভিয়ার HDL সিভিয়ার হাইপারটেনশন কোনটাকে বলবো? যখন ব্লাড প্রেসার উপরেরটা কত হচ্ছিল মডারেটে 179 হচ্ছে, তাহলে 180 থেকে প্লাস মানে 180 এর উপরে, আর এটা হচ্ছিল কত 109, তাহলে এটা 110 প্লাস। তাহলে ব্লাড প্রেসার যদি সিস্টোলিকটা 180 এর উপরে হয় অথবা ডায়াস্টোলিকটা 110 এর উপরে হয় অথবা দুটেই যদি এই রকম পর্যায়ক্রমে বেড়ে যায় তাহলে ওটাকে বলা হয় সিভিয়ার হাইপারটেনশন। তখন কি করব? ওই ড্রাগগুলো কম্বাইন করে যেভাবে হোক নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমার তো জানাই আছে যে হার্ট রেট কমাবো কখন? যখন হার্ট রেট বেশি আছে তখন হার্ট রেট কমাবো। যদি হার্ট রেট নরমালে থাকে বা কম থাকে তখন কিন্তু ওই ঔষধে যাব না, তখন ব্লাড প্রেসার প্রভাবিত করব অথবা আমরা ডায়াবেটিক ড্রাগ দেবো। ডায়াবেটিক ড্রাগেও আগেই যাবো না, কখন যাবো? যখন এমার্জেন্সি অবস্থায় যাবে তখনই ডায়াবেটিক ড্রাগে যাবে, ঠিক আছে? তাহলে এটাতে ব্যবহার করবো হলো কম্বাইন্ড ড্রাগ ব্যবহার করব। সেই কম্বাইন্ড ড্রাগগুলো কি? হার্ট রেট কমাবো আর হলো ব্লাড ভেসেলও প্রসারিত করব, এই দুটো কম্বাইন্ড হিসেবেই ব্যবহৃত হয়। তাহলে হার্ট রেট কমাবো যদি বেশি থাকে, হ্যাঁ হার্ট রেট কমাবো আর ব্লাড ভেসেল প্রসারিত করব করে তার ব্লাড প্রেসারটা কন্ট্রোলে রাখবো। এটাই হলো মূল থিওরি, বোঝা গেছে? এবার তার জন্য কি ওষুধ? কম্বাইন্ড ড্রাগ। সেই কম্বাইন্ড ড্রাগগুলো বা কম্বাইন্ড মেডিসিনগুলো কি কি? এই যে অ্যামডোকাল প্লাস, তারপরে অ্যামলোকার্ড প্লাস, এই প্লাস যেগুলো আছে ওই প্লাসের মধ্যে দুইটা জিনিস আছে, একটা আছে ক্যালসিয়াম, একটা ব্লাড প্রেসার ব্লাড ভলিউম ঠিক যেন ব্লাড ভেসেল প্রসারিত করে, আর একটা হার্ট রেট কমায়। দুটো কম্বাইন হিসেবে বাজারে পাওয়া যায় প্লাস নামে, ঠিক আছে? তাহলে কি এগুলো? কম্বাইন ড্রাগ বা কম্বাইন মেডিসিন। কম্বাইন মেডিসিন ড্রাগই লাগে, কম্বাইন ড্রাগ। অর্থাৎ একটা মেডিসিনের মধ্যে যদি দুই অথবা তিনটে ড্রাগ থাকে তাকে বলা হয় কম্বাইন ড্রাগ। সেটা কি কি? অ্যামলোকার্ড প্লাস, অ্যামলোকাল প্লাস, সিভিনর প্লাস, এই ওষুধগুলো। একটা হার্ট রেট কমাবে আর একটা ব্লাড প্রেসার প্রসারিত করবে। মেডিসিন কিন্তু একটা, কিন্তু আমাদের ড্রাগ আছে দুইটা। এবার আসেন হলো আর একটা নিয়ে আলোচনা করি, সেটা হলো এমার্জেন্সি হাইপারটেনশন বা হাইপারটেনশন এমার্জেন্সি বা আর্জেন্সি, ঠিক আছে? সময় আর নাই কিন্তু এটাই শেষ। হাইপারটেনশন এমার্জেন্সি আর একটা নাম হলো বা হাইপারটেনশন আর্জেন্সি। তাহলে হাইপারটেনশন এমার্জেন্সি বা হাইপারটেনশন আর্জেন্সি এটা এমন একটা উচ্চ রক্তচাপ যে রোগী যে কোনো সময় কি করতে পারে? স্ট্রোক করতে পারে, স্ট্রোক করে মারা যেতে পারে, বা আর কি করতে পারে? স্ট্রোক করলে মারাও যায়, প্যারালাইজ হয়ে যায় কিন্তু, ঠিক আছে? হতে পারে। ওইটাকে বলা হয় হাইপারটেনশন আর্জেন্সি বা এমার্জেন্সি। এখন সেটা কত একটা ম্যান টু ম্যান ভেরি করবে, কিন্তু সেটা কিসের উপর নির্ভর করে? শুধু বয়স না, আরো কিছু কিছু। দেখেন একটা ফুটবল না, এই ফুটবলের উপরে আমরা চাপ দেই, পাম দেই, বাতাস দেই, তাই না? এখন এই চাপটাই কিন্তু চতুর্দিকে প্রয়োগ করে। এটাই হলো বাতাস, এটাই হলো ফুটবলের চাপ। চতুর্দিকে চাপ, চতুর্দিকে চাপ প্রয়োগ করতেছে। এখন আর একটা ফুটবল, সব একই সাইজের, মনে করেন কয়েকটা ফুটবল নিলাম, এরকম চাপ দিচ্ছি,
এখন ফুটবল সবগুলো কি একই সাথে ফেটে যাবে একই ধরনের চাপ দিলে? এটা নির্ভর করবে কিসের উপর? ফুটবলের ঘনত্ব হ্যাঁ, গঠনের উপর কিন্তু নির্ভর করবে। তাহলে যার রক্তনালীর গঠন মজবুত তার কিন্তু এই 210 কে 250 ফেটে যাবে না। আর যার গঠন দুর্বল তার কিন্তু দেখবে 200 পার নাই হতে শেষ। এই কারণে এক্সারসাইজ করা উচিত। হ্যাঁ, এই কারণে এক্সারসাইজ করা উচিত। বললেন এই কারণে এক্সারসাইজ করা হ্যাঁ, উচিত। ঠিক আছে, এক্সারসাইজ করবেন, আরো কিছু কাজ আছে এগুলো করবেন। বোঝা গেছে? তাহলে হাইপারটেনশন আর্জেন্সি বা এমার্জেন্সি এটা কোনো নির্দিষ্ট প্রেশার না, এটা এই সিভিয়ার হাইপারটেনশনের অতিরিক্ত হলেই তাহলে যে কোনো সময় এই ঘটনা ঘটতে পারে। যেমন আমাদের সকালে একজন স্টুডেন্ট আছেন, উনি সেকেন্ড সেমিস্টারে আছে, বাড়ি হলো ফরিদপুরে। এই করোনার ভিতরেই একদিন রাত 1টার সময় আমাকে ফোন দিয়েছে যে স্যার আমার ওয়াইফের তো আগে থেকেই কিন্তু একটা পরামর্শ নিয়ে কাজ করে, স্যার প্রেশার অনেক বেড়ে গেছে, আমি কি করবো চিন্তা করে পাচ্ছি না। কত? 220, আর এটা হলো 140 কি 50-এর কথা বললো। আমি বললাম আপনি একটা কাজ করেন, অস্থির হইন না, আশেপাশে দেখেন যেটা বড় ফার্মেসি ওই যে আশেপাশে আছে। হ্যাঁ আছে। কতক্ষণ লাগবে? স্যার 15 মিনিটের মধ্যে পৌঁছা যাবে। আপনি ওখানে যান, গিয়ে তাই সে না উঠলেও তাকে ডাক দিয়ে তুলবেন, তুলে আমি কিছু দরকার নাই ওই লেসিক্স যদি না মনে থাকে আমার ফোন দেবেন, আবার ফোন দেবেন, স্যার এত রাতে ডিস্টার্ব না, আপনি ফোন দিয়ে আমাকে লেসিক্স নেবেন অথবা ফুসিক নেবেন বা ফুসিক প্লাস কোনটা পাবেন আমি ওই ফার্মেসিতে ফোন দেন, আমি বলে দিচ্ছি। ওখানে গিয়ে ফোন দিছে, তারপরে যে লেসিক আছে নাই, ফুসিক আছে নাই, ফুসিক প্লাস আছে আছে, ওই ফুসিক প্লাস নিচ্ছে। তারপরে হলো আর কিছু স্যালাইন নেন। স্যালাইনটা নিচ্ছে কেন? স্যালাইনটা নিচ্ছে যদি প্রেসার কমে যায়, লো হয়, তাহলে ওই স্যালাইন খাবে, ঠিক আছে। আর হলো আইসে তখন একটা ফুসিক প্লাস খাওয়াইছে 20-25 মিনিট, হ্যাঁ পোশাক হারিয়ে গেছে, 20-25 মিনিট পরে মারছে, মাপে দেখে যে 170 এসে গেছে। তাহলে যে রোগী 170-এ অ্যাক্সিডেন্ট করে নাই, সে কিন্তু 210-এ বা 20-এ অ্যাক্সিডেন্ট করে নাই, তার কিন্তু আর 170-এ অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা নাই। বুঝছেন তো এটা? কারণ যে ফুটবলটা 220 চাপে ফাটিয়ে যায় নাই, ওই ফুটবলটা কিন্তু 170-80-তে ফাটবে আরো না। হ্যাঁ, মোটামুটি কন্ট্রোলে এসে গেছে। এরপরে পরের দিন করছে যে আস্তে 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 স্বাভাবিক অবস্থা হয়ে গেছে। এইটা যদি না জানা থাকতো তাহলে কিন্তু সম্ভব হতো না, ঠিক আছে। এই এদের ভয়তি পালাবেন না কিন্তু। এখন যে আমি এই রিস্ক নেব না, রিস্ক নিতে হবে, কিন্তু দুনিয়াটা কিন্তু রিস্ক নেওয়ার জায়গা একটা। হ্যাঁ, না ডাক্তারের কাছে যাইতেই তো শেষে আপনি এখানে এই কাজটাই করবেন, কিন্তু মনিটরে রাখবেন। যদি এই পেশেন্টটা আপনি ওই ওষুধ প্রয়োগ করার পরে লো প্রেসার হয়ে যদি মারা যায় তাহলে কিন্তু আপনি দায়ী। আর যদি ওই হাই যদি ব্রেনে যে রক্তনালী ছিঁড়ে মারা যায় তাহলে কিন্তু আপনি দায়ী না। আপনি কিন্তু একটা তার ঔষধ কি করার ওষুধ দিচ্ছেন, ব্লাড প্রেসার কমানোর ওষুধ দিচ্ছেন। সে হাইকোর্টে যায় আর যে কোর্টে যায় কিছু করুন না কেন, দেখেন আপনার জায়গায় আপনি থাকবেন ঠিক। বোঝা গেছে? ক্লিয়ার বুঝতেছেন? আর এগুলো ক্লিয়ার বোঝার জন্য একটু লং কোর্স করা হয়, লং কোর্স করলে তখন আরো বেশি করে জানবেন, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, স্যার তাহলে আমরা কি কি পাইলাম আজকে? আজকে পাইলাম হলো ফার্মাকোলজির অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলো। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলো কি কি? একটা হলো হার্ট রেট কমানোর ড্রাগ, তারপরে আরেকটা হলো ব্লাড প্রেসার প্রসারিত করার ড্রাগ, আর হলো প্রসাব বাড়ানোর ড্রাগ। এটা তো ক্লিয়ার হয়েছে তাই না? এখানে কিন্তু অনেক কয়টা প্রশ্ন থাকবে। একটা হলো ডিফাইন হাইপারটেনশন এন্ড হাইপোটেনশন। হাইপারটেনশন কাকে বলে, হাইপোটেনশন কাকে বলে, সংজ্ঞা লিখবে 5 নম্বর। ডিফাইন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ উইথ এক্সাম্পল। তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ কাকে বলে, যে ড্রাগগুলো হাইপারটেনশনের চিকিৎসায় ব্যবহৃত হয় তাদেরকে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ বলে। সেই দুই একটা এক্সাম্পল দিলেন। এবার আসবে হলো স্পেসিফিক, যে ডিফাইন এটা কি, যেগুলো হার্ট রেট কমায় ওগুলোকে বলা হয় বেটা ব্লকার ড্রাগ, বেটা ব্লকার ড্রাগ বলা হয়। আর যেগুলো ব্লাড প্রেসার প্রসারিত করে ওগুলোকে বলা হয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগ। আর যেগুলো প্রেসার বাড়ায় ওগুলোকে বলা হয় ডাইউরেটিক ড্রাগ। তাহলে তিনটে শব্দ রেখে লাইন কিছু পাইলাম। প্রথমগুলো হলো বেটা ব্লকার ড্রাগ, কারণ এর মেকানিজম হিসেবে নাম হচ্ছে, ওগুলো বেটা ব্লকারকে রিসিভ ব্লক করে, সেজন্য বেটা ব্লকার ড্রাগ। তাহলে বেটা ব্লকার ড্রাগ, BLOCKER, বেটা ব্লকার ড্রাগ প্রথম গ্রুপটা। দ্বিতীয় গ্রুপটা হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগ।
আর 3 নম্বর যে গ্রুপটা ডাইউরেটিক ড্রাগ। প্রশ্ন কিন্তু এইভাবে হয়, ডিফাইন বেটা ব্লকার ড্রাগ উইথ এক্সাম্পল। আচ্ছা, তারপরে ডিফাইন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগ উইথ এক্সাম্পল, ডিফাইন ডায়াবেটিক। তাহলে এই ড্রাগগুলো কি করে? এটা হচ্ছে আপনার হার্ট রেট কমায়, আর এগুলো ব্লাড প্রেসার প্রসারিত করে। এগুলো প্রসাব বৃদ্ধি এখন নিজে ওই গ্রুপের সামনে সামনে এটা লিখে রাখে, ঠিক আছে? তাই আজকে আল্লাহ হাফেজ। হ্যাঁ রাইছো, হাইপারটেনশন ক্লিয়ার। হ্যাঁ বোঝা গেছে তো না? আচ্ছা, আমাদের যে আরেকটা ক্লাস আছে আপনাদের, একটু অপেক্ষা কর। আছে নাকি আরেকটা? জি স্যার। আরেকটা ক্লাস আছে, আসতেছে আরেকটা ক্লাস। তাহলে এন্টি হাইপারটেনসিভ ড্রাগ গুলো হলো, হ্যাঁ। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। হাইপারটেনশন তো দুই একজন কথা বলেন, ওরা আমাদের দেখেও নাই কোনোদিন, কথা বলে অফ করে রেখে দেন। হ্যাঁ পরিচয় আমার, আমি চিনু একটা চিনু, পরিচয় দেন, নিজেরা পরিচয় দিয়ে। টিচার মনে করতেছেন টিচার, বলেন যে আমি এখানকার স্টুডেন্ট, মনে করবেন টিচার। আবার ঠিক করে দিয়ে না।